টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া। গৃহযুদ্ধ আসন্ন সতর্কতা যুক্তরাষ্ট্রের। সিরিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে। মঙ্গলবার এমন সতর্কতাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে কয়েকদিন আগে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন তিনি। রুবিও দেশটির সিনেটরদের এক শুনানিতে বলেছেন, আমাদের মূল্যায়ন হলো সত্যি বলতে সিরিয়ার অন্তর্বর্তী সরকার যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে হয়তো কয়েক মাস নয় কয়েক সপ্তাহের মধ্যে তাদের পতন ঘটতে পারে এবং পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হতে পারে। বলতে গেলে দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে। গত বছরের ডিসেম্বরে সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় আহমেদ আল সারার নেতৃত্বাধীন ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম। এরপর সারা প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সারা আগে আল কায়েদার সঙ্গে জড়িত ছিলেন, তবে সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গ ত্যাগ করে তিনি হায়াত তাহরির আল শাম নামে নতুন দল গঠন করেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে নিজেকে উদারপন্থী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। সারা আগে আরব পোশাক পরলেও পরবর্তীতে স্যুট টাই পরা শুরু করেন। তার সঙ্গে সিরিয়ায় গিয়ে অনেক পশ্চিমা নেতাও বৈঠক করেন। তার সবচেয়ে বড় অর্জন হলো গত সপ্তাহে সিরিয়ার উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এমন সিদ্ধান্তে সিরিয়ায় আবারও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়। তবে এমন আশার মাঝেই গৃহযুদ্ধ ও সিরিয়া ভেঙে টুকরো টুকরো হওয়ার ব্যাপারে সতর্কতা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প যুদ্ধ থামিয়েছেন, অস্বীকার করছে ভারত। সম্প্রতি পাকিস্তান ভারতের মধ্যে সংঘর্ষ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে দুই দেশের মধ্যে উত্তপ্ত বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান ট্রাম্পকে শান্তির দূত হিসেবে প্রশংসা করলেও ভারত তার ভূমিকা পুরোপুরি অস্বীকার করেছে। 11 মে নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর গোলাগুলির পর যুদ্ধবিরতির ঘোষণা আসে। পেহেলগামে হামলার পর ভারতের কথিত প্রতিশোধমূলক হামলার মাধ্যমে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বেড়ে গিয়েছে। এতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও দেখা দেয়। সোমবার করাচিতে এক বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ট্রাম্প হচ্ছেন শান্তির মানুষ। আমি বিশ্বাস করি তার দল আন্তরিকভাবে এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে এবং যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামিয়েছি। লাখ লাখ মানুষ মারা যেতে পারত। আমি গর্বিত যে আমরা তা ঠেকাতে পেরেছি। তবে ভারতের অবস্থান ভিন্ন। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার সংসদীয় কমিটির এক বৈঠকে বলেন, এই যুদ্ধবিরতি ছিল পুরোপুরি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। কোনো তৃতীয় পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। তিনি দাবি করেন, পাকিস্তান থেকে কোনো পারমাণবিক হুমকির ইঙ্গিত মেলেনি এবং ভারত শুধুই জাতীয় স্বার্থে কাজ করেছে। কয়েকজন সংসদ সদস্য প্রশ্ন তোলেন, ট্রাম্প একাধিকবার কাশ্মীর ও যুদ্ধবিরতি নিয়ে কথা বললেও ভারত সরকার কেন কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিবরণী ও নিয়ন্ত্রণ চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। ভারতীয় বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কেও পররাষ্ট্র সচিব কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। একে জাতীয় নিরাপত্তার বিষয় বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা 10 মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে। ইসরায়েলের হাইফা বন্দরে যে কোনো সময় হামলা। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে। সোমবার ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তা সংস্থা AFP জানিয়েছে, হুতি সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখপাত্র বলেন, হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করছি। আমাদের প্রতিরোধ অভিযান এখন থেকে হাইফা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও বিস্তৃত হবে। তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যখন ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে এবং গাজার ওপর অবরোধ তুলে নেবে, তখন আমাদের প্রতিরোধও থেমে যাবে। এদিকে সোমবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। ইউক্রেনের অস্ত্রে অশান্তির আগুন জ্বলবে ইউরোপ জুড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন থেকে বিপুল পরিমাণে অস্ত্র ইউরোপের কালো বাজারে পৌঁছাবে। সংঘবদ্ধ অপরাধের ওপর সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব পর্যবেক্ষণকারী সংস্থা ইউরেশিয়া অবজারভেটরির একটি নতুন প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে। পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র এবং যুদ্ধ করে হাত পাকানো হাজার হাজার ইউক্রেনীয় সৈনিক ইউরোপ জুড়ে অপরাধ, অস্ত্র পাচার এবং অস্থিতিশীলতার ধাক্কা ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী
ক্ষেপণাস্ত্র সহ অস্ত্রের বিপুল মজুদ ইউক্রেন জুড়ে জমা হচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে সম্ভবত ইউক্রেনে সামরিক আইন তুলে নেওয়া হবে। ফলে বেসামরিক জনগণকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য রাষ্ট্রের সম্পদ এবং ক্ষমতা কমে যাবে। এতে সংঘবদ্ধ অপরাধ করার জন্য আরো স্বেচ্ছাচারিতার ক্ষেত্র উন্মুক্ত হবে। কিয়েল ইনস্টিটিউট বলছে 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে ন্যাটোর কাছ থেকে ইউক্রেন 363 বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা পায়। প্রতিবেদন অনুসারে অরক্ষিত সীমান্ত আর দুর্বল পাহারার ফলে রাইফেল, গ্রেনেড এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো অস্ত্রের চোরাচালান ঠেকাতে দেশটি ব্যর্থ হতে পারে। এই বছরের শুরুতে মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দাবি করেন ইউক্রেনীয় সেনাবাহিনী কালোবাজার এমনকি মাদক চক্রের কাছেও মার্কিন অস্ত্র বিক্রি করেছে। পশ্চিমা মিডিয়া এবং কর্মকর্তারা স্বীকার করেন ইউক্রেনে পাঠানো অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে। ইউরোপোল 2022 সালের এপ্রিলে রিপোর্ট করে সংঘবদ্ধ অপরাধ গোষ্ঠীর জন্য ইউক্রেন থেকে ইউরোপীয় ইউনিয়নে অস্ত্র পাচার করা হয়। সেই বছরের শেষের দিকে ফিনল্যান্ড কর্তৃপক্ষ নিশ্চিত করে অস্ত্রগুলো স্থানীয় পর্যায়ে দেখা গেছে। সুইডেন, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসেও একই রকম তথ্য পাওয়া গেছে। 2024 সালের মাঝামাঝি সময়ে স্প্যানিশ মিডিয়া রিপোর্ট করেছে দক্ষিণ স্পেনের অপরাধ চক্রগুলো ইউক্রেন থেকে চোরাচালান করা আধুনিক অস্ত্র পেয়েছে। নাশকতা, ড্রোন এবং সাইবার যুদ্ধে দক্ষ ইউক্রেনীয় সৈন্যদের জড়িয়ে পড়া নতুন হুমকি সৃষ্টি করছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে তারা ইউরোপের অপরাধী নেটওয়ার্কগুলোর জন্য মূল্যবান হয়ে উঠতে পারে। ইউক্রেনে দুর্নীতি একটি প্রধান উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক অনুমান অনুসারে যুদ্ধের ক্ষতি মেরামত করতে দেশটির 524 বিলিয়ন ডলার প্রয়োজন হবে। প্রতিবেদনে সতর্ক করা হয় অপরাধীরা অর্থ পাচার এবং প্রভাব অর্জনের জন্য প্রক্রিয়াটি কাজে লাগাতে পারে। অস্ত্র পাচার এবং প্রতারণার বিষয়ে বাড়তে থাকা উদ্বেগের পরও কিছু সংস্থা ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের জন্য চাপ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এতে সীমান্ত নিয়ন্ত্রণ এবং তদারকি ব্যবস্থা আরো দুর্বল হতে পারে। প্রতিবেদনে সতর্ক করা হয় একটি সমন্বিত দীর্ঘমেয়াদী কৌশল ছাড়া পশ্চিমা দেশগুলো এমন এক সংঘাতের ঝুঁকিতে রয়েছে। রাশিয়ার দাবি ইউরোপই ওই সংঘাতের ইন্ধন জুগিয়েছে এবং এখন তা নিয়ন্ত্রণ করতে লড়াই করছে। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করে রাশিয়া বলেছে এটি কেবল সংঘাতকে দীর্ঘায়িত করার এবং আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে হুমকিকে বাড়িয়ে তোলে। রাশিয়া আরো বলে অস্ত্রের অনিয়ন্ত্রিত সরবরাহের ফলে বিশ্বব্যাপী সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী এবং চরমপন্থীদের হাতে বিপুল সংখ্যক অস্ত্র গেছে। যুদ্ধ শেষেই বেইজিংয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী, ভারতের বিরুদ্ধে নতুন পরিকল্পনা। কাশ্মীরকে কেন্দ্র করে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাত থেমেছে মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সোমবার শুরু হওয়া এই সফর ঘিরে কূটনৈতিক মহলে নানা গুঞ্জন। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু কৌশলগত প্রস্তুতি চলছে কি? পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় দার ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে শান্তি ও স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক আগ্রহের বৈশ্বিক ইস্যুগুলোতেও মতবিনিময় হবে বলে জানানো হয়। গত এপ্রিলের শেষ দিকে ভারত শাসিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদ সমর্থিত গোষ্ঠীগুলোর উপর দায় চাপায়, যা ছিল সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি, যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। এরই পরিপ্রেক্ষিতে 7 মে ভারত পাকিস্তান ভূখণ্ডে বেশ কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের পাল্টাপাল্টি হামলা, যা চলে টানা 4 দিন। এতে দুই পক্ষ মিলিয়ে 70 জনের বেশি প্রাণ হারান, যাদের অনেকে ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক। এই উত্তেজনার মধ্যে চীন একদিকে গঠনমূলক ভূমিকার ঘোষণা দিলেও বিশ্লেষকদের মতে বেইজিং পরোক্ষভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছে। চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং বড় অর্থনৈতিক ও সামরিক সহযোগী হিসেবে পরিচিত। 7 মে পাকিস্তান পার্লামেন্টে দেওয়া ভাষণে ইশাক দার জানান ভারত পাকিস্তান আকাশসীমায় সংঘর্ষ শুরুর পর ইসলামাবাদ চীনা জঙ্গি বিমান ব্যবহার করেছে। তিনি বলেন ভোর 4টায় চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে পুরো চীনা প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিল। আমরা তাদের পুরো পরিস্থিতি জানালে তারা সন্তোষ প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির ঠিক পরপরই পাক পররাষ্ট্রমন্ত্রীর এই চীন সফর মোটেও কাকতালীয় নয়। এটি হতে পারে ভবিষ্যতের আরো কৌশলগত জোটের প্রস্তুতি। বিশেষ করে ভারতের সঙ্গে উত্তেজনা নিরসন না হওয়া পর্যন্ত পাকিস্তান চীনের সঙ্গে প্রতিরক্ষা ও কূটনৈতিক সমন্বয় জোরদার করার কৌশলে আছে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার সমালোচনায় এবার নেতানিয়াহুর পাল্টা জবাব। গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। সোমবার এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গাজায় ইসরায়েলের তীব্র মাত্রার সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধ করার নিন্দা জানান। তারা বলেন, নেতানিয়াহু সরকার এসব কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা যৌথভাবে আরও কঠোর পদক্ষেপ নেব। এই বিবৃতির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু তার অফিস থেকে এক বিবৃতিতে বলেন, এই বিবৃতি হামাসের জন্য বড় ধরনের পুরস্কার এবং এটি ইসরায়েলের বিরুদ্ধে 7 অক্টোবরের গণহত্যামূলক হামলার পর হামাসকে আরও উৎসাহিত করবে। নেতানিয়াহু বলেন, যারা আমাদের আত্মরক্ষামূলক যুদ্ধ বন্ধ করতে বলছেন তারা আসলে হামাসের সীমান্তবর্তী সন্ত্রাসীদের রক্ষা করছেন এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের দাবির মাধ্যমে ওই হামলার জন্য পুরস্কার দিচ্ছেন। তিনি আরও বলেন, সব ইউরোপীয় নেতার উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরায়েলের পাশে দাঁড়ানো। নেতানিয়াহুর ভাষ্য, এই যুদ্ধ শেষ হতে পারে আজই। যদি বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হয়, হামাস অস্ত্র ফেলে দেয়, তাদের নেতাদের নির্বাসনে পাঠানো হয় এবং গাজা নিরস্ত্রীকরণ হয়, কোনো রাষ্ট্রই এর চেয়ে কম কিছু মেনে নিতে পারে না, আমরাও নয়। তিনি বলেন, এটি সভ্যতা বনাম বর্বরতার লড়াই। ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা অব্যাহত রাখবে যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হয়। গাজায় যুদ্ধ না থামালে ইসরায়েলকে ছেড়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। সোমবার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। একটি সূত্রের বরাতে প্রভাবশালী এই মার্কিন পত্রিকাটি জানায়, ট্রাম্পের লোকজন ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ না থামালে আমরা তোমাদের ত্যাগ করব। সূত্রটির দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ থামানোর রাজনৈতিক সক্ষমতা রয়েছে, কিন্তু তিনি সেই ইচ্ছা দেখাচ্ছেন না। প্রতিবেদনে আরো বলা হয়, ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করেনি, যা নেতানিয়াহুর ওপর চাপের আরেকটি ইঙ্গিত। গাজায় মানবিক ত্রাণ প্রবেশে সম্মতি দিতে বলেও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ইসরায়েলের ওপর চাপ আসছে। নেতানিয়াহু আগে ক্ষুধার্ত শিশু ও মরতে থাকা মানুষের ছবি আমাদের মিত্ররাও সহ্য করতে পারছে না, এমন মন্তব্য করে সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিলেন। সূত্রটি জানায়, গত রোববার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে মাত্র একটি কৌশলগত বিষয় বলে তুলে ধরেছিলেন, যেন এতে রাজনৈতিক দায় না পড়ে। এদিকে ট্রাম্প শিবিরের কাছ থেকে এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক ক্রমেই টানাপোড়েনে পড়ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করে নেতানিয়াহু এখন এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে তিনি যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব খাটাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র নিজেও এখন তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এই ধারণা থেকেই ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েল সফর বাতিল বা পিছিয়ে দিয়েছেন, যা ট্রাম্প শিবিরের অসন্তোষের একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।